আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এটি 1877 সনের 1 নং আইন 7 ফেব্রুয়ারি 1877 প্রণীত হয়েছে এবং এটি 1877 সালের মে মাসের 1 তারিখ হতে এই আইন বলবৎ হয়। 1877 সনের মে মাসের 1 তারিখ হতে এই আইন বলবৎ হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ইকুইটি ল। হোয়াট ইজ ইকুইটি ল? আমরা যদি দেখি যে এরিয়াস অফ ল এফেক্টিং কনস্ট্রাকশন ইন লিগ্যাল সিস্টেম বেসড অন কমন লতে থেকে দুইটা পার্ট বের হয়েছে, একটি হচ্ছে কন্ট্রাক্ট, একটি হচ্ছে টর্ট আর ইকুইটি। তো যদি আমরা দেওয়ানি ভিত্তিক আলোচনা করি তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে মূলত কন্ট্রাক্ট এবং টর্টের প্রায় 90% ম্যাটার এবং ইকুইটি, এই তিনটা বিষয় নিয়ে দেওয়ানি মামলা হয়ে থাকে। হ্যাঁ, আমরা ফৌজদারি মামলার আলোচনা নাই করলাম এখন। তো দেওয়ানি মামলা উৎপত্তি হয়ে থাকে কন্ট্রাক্ট থেকে মূলত। তাহলে কন্ট্রাক্টের ভিত্তিতে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। আর ইকুইটি এখন সব ম্যাটার কি কন্ট্রাক্ট হয়? সব ম্যাটারই কি কন্ট্রাক্ট হয়? সব ধরনের দেওয়ানি অনিষ্টই কি কন্ট্রাক্টের বিনিময়ে হয়ে থাকে? কিছু ব্যাপার থেকে থাকে যেখানে কোনো কন্ট্রাক্ট থাকে না। হ্যাঁ, যেখানে কোনো কন্ট্রাক্ট থাকে না কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটা আবার টর্ট ম্যাটার, ক্ষতিপূরণ দেওয়া হয়। আর কিছু ম্যাটার আছে কন্ট্রাক্ট থেকে উৎপত্তি না, তবে মানে টর্টের ব্যাপারটা হচ্ছে কন্ট্রাক্ট থেকে উৎপত্তি হবে না, অবশ্যই কন্ট্রাক্ট থেকে উৎপত্তি হবে না, বাট এটার রেমেডি হচ্ছে ক্ষতিপূরণ। কিন্তু কিছু ম্যাটার আছে কন্ট্রাক্ট থেকে উৎপত্তি হতে হবে, কিন্তু কিন্তু সেখানে রেমেডি হিসাবে সুনির্দিষ্ট প্রতিকার চায়, অর্থাৎ কর্তব্য পালনের উদ্দেশ্যে কোনো কাজ করার নির্দেশ দিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রতিকার দেওয়া হয়। কেউ আইনত বলবৎযোগ্য কর্তব্য পালন করলে প্রতিপক্ষ দু রকমের প্রতিকার পেতে পারেন, একটি হচ্ছে প্রতিদানমূলক, অপরটি হচ্ছে সুনির্দিষ্ট। প্রতিদানমূলক প্রতিকার বলতে ক্ষতিপূরণ মঞ্জুর করা বোঝায়। আমরা যদি ইকুইটি কাকে বলে সেটা দেখি, ইকুইটির একটি গ্রাফ আমি সাজিয়েছি। ইকুইটি মিনিং হচ্ছে জেনারেল মিনিংটি হচ্ছে ফেয়ার অথবা জাস্ট, ন্যায়। আর লিগ্যাল মিনিং হচ্ছে রুলস, লিগ্যাল রুলস ডেভেলপ টু মিটিগেট দ্য সেভারিটি অর দ্য কনস্ট্রেইনস অফ দ্য কমন ল। তাহলে এটা কি কমন লকে উন্নত করেছে, কমন লতে যে যে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো পূরণ করেছে ইকুইটি ল। ইকুইটি লর যদি হিস্ট্রি দেখি আমরা, তাহলে ইকুইটি লর হিস্ট্রি যদি দেখি, টাইম অফ অ্যাপিয়ারেন্স 15th সেঞ্চুরিতে, রিজন ফর অ্যাপিয়ারেন্স, the king was overloaded with cases as people appealed directly to his justice. He delegated all those appeals to Lord Chancellors, a clergy, clergyman who decided cases and created an independent system of principles. 1474 সালে Lord Chancellor issued the first decree in his own name which began the independence of the Court of Chancery from the King's Council. 1873 সালে the common law courts and the courts of equity were actually combined in the Judicature Acts 1873 এর মাধ্যমে এটা করা হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা যদি কমন লর কন্ডিশন দেখি, সরি ইকুইটির কন্ডিশন দেখি, one had to prove before the court of chancery that he
or she doesn't have a chance to get remedy in a common law court, or one had to prove before the court of chancery that he or she is completely blameless with regard to the cases. আর ইকুইটির যে নিউ অ্যাপ্রোচেস আছে, হ্যাঁ নিউ অ্যাপ্রোচ, ইকুইটির নিউ অ্যাপ্রোচেস কি সেখানে বলতেছে যে ট্রাস্ট legal relations that enable an individual or a legal entity to hold a legal title to something but on behalf on another person. আরেকটি অ্যাপ্রোচেসের কথা বলা আছে ইকুইটি অফ রিডেমশন, legal approach according to which a mortgage can keep the property in case he or she has repaid the loan with interest. ইকুইটির রেমিডিসগুলো, নতুন রেমিডিসের মধ্যে এখানে স্পেসিফিক পারফরমেন্সের কথা বলা আছে। স্পেসিফিক পারফরমেন্স, দ্য ডিফিটেড party is obliged to perform duties in the way that were agreed upon the contract. ইনজাংশনের কথা বলা আছে according to a judicial order a defeated party should stop doing something that invades or threatens legal rights of another person. রেকটিফিকেশনের কথা বলা আছে rectification, a court orders a chance in written document to reflect what it ought to have said in the first place according to intention of the parties. Rescission, unmaking of a contract between parties, unwinding of a transaction. তাহলে ইকুইটি থেকে মোটামুটি ইকুইটি থেকে স্পেসিফিক পারফরমেন্স, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলতে যদি বলি, এরকম বলতে পারি যে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয়েছে দেওয়ানি মামলায় অর্জনযোগ্য কতিপয় সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনের সংখ্যা নিরূপণ এবং সংশোধনের উদ্দেশ্যে। এটি একটি ন্যায়পর ভিত্তিক আইন। সুনির্দিষ্ট প্রতিকার বলতে ন্যায়পর আদালত কর্তৃক বিশেষ প্রকৃতির কতিপয় প্রতিকার বোঝায়। সাধারণ আইনের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইনগত কর্মচুক্তির ফলে সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ মঞ্জুর করা। পক্ষান্তরে সুনির্দিষ্ট প্রতিকারের লক্ষ্য হচ্ছে উক্ত ব্যক্তিকে তার কর্তব্য পালনের উদ্দেশ্যে কোনো কাজ করার নির্দেশ দিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রতিকার দেওয়া। কর্তব্য পালনের উদ্দেশ্যে কোনো কাজ করার নির্দেশ দিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিকে প্রতিকার দেওয়া। কেউ আইনত বলবৎযোগ্য কর্তব্য পালন করলে প্রতিপক্ষ দুরকমের প্রতিকার পেতে পারেন। একটি হচ্ছে প্রতিদানমূলক, অপরটি হচ্ছে সুনির্দিষ্ট। প্রতিদানমূলক প্রতিকার বলতে ক্ষতিপূরণ মঞ্জুর করা বোঝায়। অনেক সময় এ ধরনের প্রতিকার অপর্যাপ্ত, আবার অনেক সময় অর্থহীন হয়ে দাঁড়ায়। যেমন দেউলিয়া ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হলেও তা আদায়যোগ্য নয়। এরকম ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার প্রয়োজন। কোনো কাজ সুনির্দিষ্টভাবে করার নির্দেশ দিয়ে এ ধরনের প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এখন যদি ধারা দেখি, এক ধারায় কে বলছে? এক ধারা বলছে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য স্পেসিফিক অ্যাক্ট 1877। মানে এই অ্যাক্টটি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 বলে বলা হবে। এটার লোকাল এক্সটেন্ট কত? ইট এক্সটেন্ডস টু হোল বাংলাদেশ, এটি পুরো বাংলাদেশে প্রযোজ্য হবে। তারপর কমেন্সমেন্ট and it shall come into force on the first day of May 1877। এটা 1877 সালের মে মাস হতে কার্যকর হবে। আর দুই ধারা রিপিল করা হয়েছে, তিন ধারায় ইন্টারপ্রিটেশন বলা হয়েছে। ইন্টারপ্রিটেশনে in this act unless there be something repugnant in the subject or context। obligation বলতে কি বুঝাইছে? obligation বা বাধ্যবাধকতা বলতে বোঝাচ্ছে যে বলতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হবে। ট্রাস্ট বলতে কি বোঝাচ্ছে? জিম্মা।
ট্রাস্ট তো জিম্মা বলতে বোঝাচ্ছে, জিম্মা বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হবে। এখানে জিম্মাদার বলতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যে সুস্পষ্ট ইঙ্গিতবোধকভাবে বা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। এই ট্রাস্টি বলতে, হ্যাঁ, ট্রাস্টি বলতে এটা বোঝাবে। ট্রাস্টি বলতে বোঝাবে যে প্রতিটি ব্যক্তি যে সুস্পষ্টভাবে ইঙ্গিতবোধকভাবে বা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। তারপর বিভিন্ন উদাহরণ আছে, আমরা এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4 ধারা থেকে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।